Dear students, তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটা পরিবর্তন হয়েছে তোমরা জানো, এবং এটা আজকেই এই নোটিশটা এসছে। তো সেই হিসেবে আমি তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট যেটা আগে দিয়েছি সেটার পরিবর্তন করে আজকে তোমাদের নতুন একটা অ্যাসাইনমেন্ট, নতুন বলতে তৃতীয় সপ্তাহের জন্য যেটা পরিবর্তন করা হয়েছে সেই পরিবর্তিত অ্যাসাইনমেন্টেই তোমাদেরকে আনসারটা দিচ্ছি নমুনা হিসেবে। এই নমুনা আনসারটা তোমরা নিজেদের ভাষায় একটু চেঞ্জ করে লেখার চেষ্টা করবে। তো এই থার্ড উইকে যে পরিবর্তিত অ্যাসাইনমেন্ট বা চেঞ্জ করা হয়েছে যে অ্যাসাইনমেন্টটা, সেটার শিরোনাম কিন্তু জুভনাইল ডেলিনকোয়েন্সি। এই জুভনাইল ডেলিনকোয়েন্সি এইটা একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। আর পূর্বে যে অ্যাসাইনমেন্টটা ছিল যেটা বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে অনলাইন এডুকেশন বা অনলাইন ক্লাসেস অ্যান্ড ক্যাম্পাস ক্লাসেসের মধ্যে ডিফারেন্সটা কী, এটা লিখতে বলা হয়েছিল। সুতরাং এটা বাদ যাবে, সেটা লেখার প্রয়োজন নেই। তোমরা যদি লিখে থাকো এটাকে চেঞ্জ করে নতুন করে আবার ওটা লিখবে, কারণ ওইটার মধ্যে কিছু ভুল ছিল, তোমরাও জানো এই শিরোনামে ভুল ছিল, যার কারণে ওটা সম্ভবত এই কারণে পরিবর্তন করা হয়েছে। আর এই জন্য এই জুভনাইল ডেলিনকোয়েন্সির উপরে প্যারাগ্রাফটা লিখতে বলা হয়েছে 150 ওয়ার্ডসের ভিতরে। তো এই প্যারাগ্রাফটা 150 ওয়ার্ডসের কিছু বেশি আছে, তোমরা যখন পরিবর্তন করবা চেঞ্জ করবা এটা সেইভাবে বিবেচনা করে লেখার চেষ্টা করবা। তাহলে আমি জুভনাইল ডেলিনকোয়েন্সির উপরে যে প্যারাগ্রাফটা আমি এখানে দিচ্ছি সেটার বাংলা অর্থটা আমি বলে নিই। এখানে তোমাদের আরেকটা কথা বলে নিই, যে সমস্ত স্টেপসগুলো আছে বা হেডিংসগুলো আছে এগুলো কিন্তু দেওয়া যাবে না, কারণ এটা একটা প্যারাগ্রাফের মধ্যে তুমি কখনো হেডিং দিতে পারবে না। হেডিং অ্যাসেতে দেওয়া যাবে, যেটা আগে ছিল তোমাদের অ্যাসে লিখতে বলা হয়েছিল, কিন্তু এটা যেহেতু প্যারাগ্রাফ এখানে কোনো আলাদা হেডিং দেওয়া যাবে না, আলাদা প্যারা করা যাবে না বা প্যারাগ্রাফ করা যাবে না। একটাই প্যারাগ্রাফ হবে, মানে একটা প্যারা হবে, এক প্যারাগ্রাফের ভিতর সম্পূর্ণটা আনতে হবে মূল কথা। এবং এখানে সাধারণত ইন্ট্রোডাকশন কনক্লুশন থাকবে না, কিন্তু কথার তো যখন তুমি কথাগুলো লিখবা তখন যাতে বোঝা যায় তুমি ইন্ট্রোডাকশন কনক্লুশনের সেন্টেন্সগুলো সন্নিবেশ করেছো। এবং যে সমস্ত স্টেপসগুলো বলা আছে এগুলো কিন্তু ভিতরে অবশ্যই থাকবে, এটার উত্তরগুলো কিন্তু অবশ্যই আছে। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো যে স্টেপসগুলো আছে সেই স্টেপসগুলো কিন্তু অনুসরণ করে এটা লেখা হয়েছে। সুতরাং তোমরা যদি ভালো করে পড়ো সেই স্টেপসগুলো অবশ্যই তোমরা চিহ্নিত করতে পারবে, কিন্তু আলাদা করে সেগুলা হেডিংস দিবে না বা আলাদা কোনো প্যারা দিবে না, এক প্যারার ভিতরে লিখবে, যেমনটি আমি এখানে লিখেছি। তাহলে একটু অর্থটা আমি বলে নিই যাতে করে তোমরা সহজে এটা বুঝতে পারো। জুভনাইল ডেলিনকোয়েন্সি, আসলে জুভনাইলটা কী সেটা আমি বলে নিই। জুভনাইল হচ্ছে যেটা কিশোর বলি আমরা, আর ডেলিনকোয়েন্সি বলতে অপরাধ, কিশোর অপরাধ। এটা খুব প্রচলিত একটা শব্দ আমাদের দেশে, যে কিশোর অপরাধ, কিশোর গ্যাং, এই কথাগুলো আমরা বর্তমানে খুব বেশি শুনছি। তো সেই জুভনাইল ডেলিনকোয়েন্সি মানে কিশোর অপরাধ। তাহলে আমি অর্থগুলো বলছি সেন্টেন্সের। এনিবডি হু ইজ আন্ডার 18 ইয়ার্স অফ এজ ইজ কল্ড এ জুভনাইল। যে ব্যক্তি বা যে 18 বছর নিচে যার বয়স তাকেই বলা হয় কিশোর, অর মাইনর কিংবা ছোট বাচ্চা, অর এ চাইল্ড কিংবা চাইল্ড, এই তিনোটাই কিন্তু জুভনাইল। তারা সবাই জুভনাইল, কারণ 18 ইয়ার্সের নিচে হলেই সেটা হয়ে যাবে জুভনাইল বা কিশোর। আবার আবার আইনের দিক থেকে আবার চাইল্ডও, তাদেরকে শিশুও বলা যায় 18 বছরের নিচে। তাহলে সেটা জুভনাইল হোক, মাইনর হোক, চাইল্ড হোক, তিনটা ওয়ার্ডই তাদের জন্য প্রযোজ্য যাদের বয়স 18 বছর নিচে। ডেলিনকোয়েন্সি অর্থটা কি তাহলে? ডেলিনকোয়েন্সি ইজ মোরাল ডিগ্রেডেশন। ডেলিনকোয়েন্সি হচ্ছে নৈতিক অবক্ষয়। হ্যাঁ, নৈতিক অবক্ষয়টা হচ্ছে ডেলিনকোয়েন্সি। সো জুভনাইল ডেলিনকোয়েন্সি একত্রে কী দাঁড়াচ্ছে? সো জুভনাইল ডেলিনকোয়েন্সি ইজ দ্য পার্টিসিপেশন বাই এ মাইনর চাইল্ড, অংশগ্রহণ একটা ছোট বাচ্চার অথবা কিশোরের অংশগ্রহণ, ইউজুয়ালি বিটুইন দ্য এজ অফ 10 অ্যান্ড 17, 10 থেকে 17 বছরের ভিতরের সেই কিশোরের বা বাচ্চার ইন ইলিগাল বিহেভিয়ার, তার অনৈতিক অনৈতিক বা ইল্লিগাল, যেটা লিগাল না বা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়া, আচার আচরণ প্রকাশ করা। অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড, আর বিহেভিয়ার মানে আচার আচরণ, এগুলো প্রকাশ করে যদি একটা ছেলে, একটা বাচ্চা 10 থেকে 17 বছরের ভিতরে, তার মানে বিলো 18 বছরের কম, তাহলে আমরা তাকে বলবো জুভনাইল ডেলিনকোয়েন্সি। জুভনাইল ডেলিনকোয়েন্সি occurs when a minor violates a criminal law. এই জুভনাইল ডেলিনকোয়েন্সি, কিশোর অপরাধ তখনই ঘটে যখন সে কোনো ক্রিমিনাল ল
বা ফৌজদারি কোনো আইনকে যদি অমান্য করে। When a juvenile commits a crime, যখন কিশোর একটা অপরাধ করে, the procedures that take place differ from those of an adult offender. যে প্রসিডিউরের পদ্ধতিটা কি, যে আইনে বলা হয়েছে যে এই কিশোরের অপরাধ যদি আমলে নেওয়া হয় এবং যদি মামলা হয় তাহলে তার যে যেভাবে তাকে প্রসিডিউরটা, তার মামলার প্রসিডিউরটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন হবে অ্যাডাল্ট থেকে। প্রাপ্তবয়স্ক ব্যক্তির অপরাধ যদি করে, অপরাধীদের যে মামলার প্রসিডিউর আছে তার চেয়ে জুভেনাইল অফেন্ডার যারা থাকবে তাদের কিন্তু মামলার পদ্ধতিটা ভিন্ন রকম। অ্যান্ড অ্যাজ পানিশমেন্ট, শাস্তি হিসাবে শি ইজ কেপ্ট ইন রিফরমেটরি, তখন তাকে সংশোধনাগারে রাখা হয়, জেলখানায় রাখা হয় না। জেলখানা আলাদা জায়গা থাকে তাদের জন্য, বা অন্য যে কোনো জায়গায় সরকার প্রতিষ্ঠা করতে পারে এক বিল্ডিং, যেটাকে রিফরমেটরি সেন্টার বলে, সেখানে কিশোরদেরকে রাখা হয় শাস্তি হিসাবে। সাম মেজর চেঞ্জেস আর ডিটেক্টেড ইন দেয়ার বিহেভিয়ার, কিছু কিছু মূল পরিবর্তন তাদের ব্যবহারের মধ্যে আমরা লক্ষ্য করি। লাইকলি যেমন অ্যাবনর্মাল অর স্লো ডেভেলপমেন্ট অফ বেসিক স্কিলস, তার যে মৌলিক যে দক্ষতা সেগুলোর মধ্যে কিছু পরিবর্তন আমরা বা অ্যাবনর্মালিটি দেখি, কিন্তু অসামঞ্জস্য কিছু বিহেভিয়ার তার মধ্যে দেখি, স্কিলস তার বাধাগ্রস্ত হয়, এরকম বিষয়গুলো আমরা দেখি। সাচেস, যেমন কীরকম বাধাগ্রস্ত হয়, যেমন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা ঠিকমতো ডেভেলপ করে না, ভাষার উৎকর্ষ সাধন হয় না তার মধ্যে। ক্রনিক ভায়োলেশন অফ দ্য রুলস, যে কোনো রুল, আইন কানুন যেগুলো আছে সবগুলা আইন কানুনের ভিতরে তার মধ্যে একটা ভায়োলেশন ইন টেন্ডেন্সি থাকে, তার মানে কি সে ভায়োলেট করতে চায় সমস্ত আইন কানুন, এরকম একটা টেন্ডেন্সি তার মধ্যে জাগে। সিরিয়াস অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, তার মধ্যে একটা খুব মারাত্মক ধরনের আগ্রাসী মনোভাব থাকে টুয়ার্ড আদার স্টুডেন্টস, অন্যান্য ছাত্রছাত্রীদের প্রতি, অথবা টিচার্সদের প্রতি, অথবা প্যারেন্টস, পিতামাতার প্রতি তার আগ্রাসী মনোভাব থাকে। সেক্সুয়াল বিহেভিয়ার, তার মধ্যে যৌন প্রবণতা কাজ করে। ড্রাগ ইউজ, সে ড্রাগ ইউজ করে বা মাদক সেবন করে। গ্যাং ইনভলভমেন্ট, বা গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ে। হাউ টিনেজার্স আর বিং ইনভলভড ইন ডেলিনকুয়েন্সি ক্যান বি মেনি, কীভাবে এই টিনেজাররা এই ডেলিনকুয়েন্সির ভিতর বা অপরাধের ভিতর জড়িয়ে পড়ে, সেটার কিন্তু কারণ অনেকগুলো আছে। তার মধ্যে দ্য সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্যাট স্ট্রংলি ইনফ্লুয়েন্স টিন ক্রিমিনাল বিহেভিয়ার, তার মধ্যে সামাজিক কারণ আছে, পলিটিক্যাল রাজনৈতিক কারণ আছে, পরিবেশগত কারণ আছে, দ্যাট স্ট্রংলি ইনফ্লুয়েন্স, এগুলো ইনফ্লুয়েন্স করে তাদের ক্রিমিনাল বিহেভিয়ার গড়ার পেছনে। দে মাস্ট বি আন্ডারস্টুড ফার্স্ট, তাদেরকে অবশ্যই বুঝতে হবে ইন অর্ডার টু ফাইট এগেনস্ট ইট, এর বিরুদ্ধে যদি আমরা কিছু পদক্ষেপ নিতে চাই তাহলে এই ফ্যাক্টরসগুলো বা যে রিজনগুলো কাজ করে তাদের এটা হওয়ার পিছনে, সেগুলো কিন্তু আমাদের প্রথমে বুঝতে হবে। দ্য মেইন কজ টু জুভেনাইল ক্রাইমস ইনক্লুড ফেলো ফ্রেন্ডস প্রেশার, প্রধান যে কারণটা জুভেনাইল ক্রাইমসের বা কিশোর অপরাধের মেইন কারণটা হচ্ছে বন্ধুবান্ধবদের, যাদের সাথে যে চলে, ফেলো ফ্রেন্ডস, তাদের প্রেশার, তাদের চাপের মুখে সেই ধরনের অপরাধ করে। পুয়ার এডুকেশন, কিংবা অশিক্ষিত বা কম শিক্ষিত এরকম ব্যাপারটা কাজ করে, শিক্ষার অভাব, বা পুয়ার সোশিও ইকোনমিক স্টেটাস, আর্থসামাজিক অবস্থা যদি খুব দুর্বল হয় তাহলে তারা জড়িয়ে পড়ে এই সমস্ত অপরাধে। ফ্যামিলি অ্যাবিউজ, যদি ফ্যামিলির ভিতরে তার দুর্ব্যবহার করা হয় তার প্রতি, তাহলেও সেরকম অপরাধে জড়িয়ে পড়ে। অ্যান্ড নেগলেক্টফুল প্যারেন্টস, এবং পিতামাতাও যদি খুব তার প্রতি যদি খুব সহানুভূতিশীল দৃষ্টি না থাকে তার প্রতি, বা তাকে অবজ্ঞাসূচকভাবে যদি তাকে দেখা হয়, বা তাকে যে অবজ্ঞা করে, অনেক পিতামাতা আছে যারা তাদের ছেলে মেয়েদেরকে খুব অবজ্ঞা করে, কেয়ার করে না। এই কেয়ারলেসনেসের কারণে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে কিশোররা। জুভেনাইল delinquency not only affects the victims of the delinquents, যারা নাকি এই সমস্ত কিশোর অপরাধের, তার শুধুমাত্র ভিকটিম মানে যাদের প্রতি অপরাধ করা হয় তাদেরকে ভিকটিম বলা হয়। তো ডেলিনকুয়েন্টস মানে অপরাধীরা, এই যে জুভেনাইল অপরাধীরা যে অপরাধ করে, এতে করে শুধুমাত্র যাদের বিরুদ্ধে অপরাধটা করা হলো শুধুমাত্র তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না, বাট ইট অলসো অ্যাফেক্টস দ্য জুভেনাইল ডেলিনকুয়েন্টস দেমসেলভস, এটা কিন্তু কিশোর অপরাধীদেরও ক্ষতি করে। দেয়ার
ফ্যামিলি তাদের পরিবারকে ক্ষতি করে অ্যান্ড ইভেন দ্য সোসাইটি অ্যাজ এ হোল এবং সমাজকে সার্বিকভাবে ক্ষতি করে। জুভেনাইল ডেলিনকোয়েন্ট ইন এ ফ্যামিলি ক্যান পটেনশিয়ালি ক্রিয়েট ইনস্ট্যাবিলিটি। একজন জুভেনাইল ডেলিনকোয়েন্টের কারণে বা কিশোর অপরাধীর কারণে একটা ফ্যামিলি ইনস্ট্যাবল হয়ে পড়ে, মানে অস্থির হয়ে পড়ে একটা পরিবার ফর আদার মেম্বার্স ফর দ্য ফ্যামিলি অফ দ্য ফ্যামিলি। এই ফ্যামিলির অন্যান্য সদস্যদের জন্য একটা অস্থিরতা বা একটা ইনস্ট্যাবিলিটি কাজ করে। দ্য ফ্যামিলি বিকামস অ্যাংশিয়াস, পরিবারটা খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। প্রিভেনশন অফ জুভেনাইল ডেলিনকোয়েন্সি সেভস দেয়ার ফ্যামিলিস। যদি প্রিভেনশন করা হয় জুভেনাইল ডেলিনকোয়েন্সি তাহলে তাদের পরিবারকে মুক্ত করা যায় এবং পাবলিক জনগণকে মুক্ত করা যায় প্রিভেনশন করার মাধ্যমে, বা তার প্রতিরোধ যদি করা যায় এই কিশোর অপরাধ, তাহলে ফ্যামিলিও বেঁচে যায়, জনগণও বেঁচে যায়। প্রিভেনশন সার্ভিসেস, তাহলে প্রিভেনশন মেথডসগুলো বা সার্ভিসেসগুলো কি? প্রিভেনশন সার্ভিসেস আর অফার্ড বাই এ নাম্বার অফ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট এজেন্সিস। সরকার এবং প্রাইভেট এজেন্সি বা এনজিওগুলা এই প্রিভেন্টিভ মেথডসগুলো অফার করে অ্যান্ড ইনক্লুড, এবং তাদের মধ্যে এই অফারগুলোর মধ্যে রয়েছে বা সার্ভিসের মধ্যে রয়েছে সাবস্টেন্স অ্যাবিউজ ট্রিটমেন্ট, তারপরে আছে ফ্যামিলি কাউন্সেলিং, ফ্যামিলিতে ফ্যামিলির পরামর্শ গ্রহণ, ইন্ডিভিজুয়াল কাউন্সিল, ব্যক্তি পর্যায়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে এই অপরাধ প্রবণতা কমানো হয় বা রোধ করা হয়। প্যারেন্টিং এডুকেশন, বা এডুকেশনের মাধ্যমে পিতামাতাকে আরও ভালো উপদেশ দিয়ে সন্তানদের প্রতি তাদের দৃষ্টি আরও ভালো নিবিড়ভাবে নেওয়ার যে প্রসেসটা, এইটা একটা সার্ভিস, এটা প্যারেন্টসদেরকে দেওয়া হয়। তারপর ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসের মাধ্যমেও এই ছেলে মেয়েরা যাতে কিশোর অপরাধে জড়িয়ে না পড়ে সেরকম সার্ভিসগুলা সরকার এবং প্রাইভেট সেক্টরসগুলো দিয়ে থাকে বা এজেন্সিসগুলো দিয়ে থাকে। তো স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা রিরাইট করবে, নিজেরা আবার লিখবে, যতদূর সম্ভব এটাকে তুমি আইডিয়াসগুলো চেঞ্জ না করে শুধুমাত্র কিছু ওয়ার্ড চেঞ্জ করতে পারো আর সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে লিখবে। আশা করি সবচেয়ে ভালো নম্বর বা এক্সিলেন্ট নম্বর তুমি পেতে পারো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ওয়ার্ড মিনিং যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা এই অ্যাসাইনমেন্টটা লিখে অবশ্যই রেখে দিবে, কারণ হচ্ছে কি যে লকডাউনের কারণে আমাদের 14 তারিখ পর্যন্ত কিন্তু স্থগিত রয়েছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। সুতরাং 14 তারিখের পরে যে কোনো দিন সরকার যখন বলবে যে অ্যাসাইনমেন্ট জমা দিতে, সেদিনই কিন্তু তোমরা এই অ্যাসাইনমেন্টটা প্রথমেই জমা দেবে। যদি অন্য কোনো অ্যাসাইনমেন্টের সাথে পরবর্তীতে যুক্ত না হয়, অবশ্যই তোমরা এটা প্রথম জমা দিবে, তারপর অন্যান্য অ্যাসাইনমেন্ট দিবে যেগুলো নাকি আমরা পরবর্তীতে তোমাদের গ্রুপে বলে দেবো, বা সরকার যখন নোটিশ দেবে তখন সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো। তবে ইংলিশ অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে 3rd উইকের সেকেন্ড অ্যাসাইনমেন্ট। এটা আবার মনে রাখো, আমি যেটা বলছি এটা হচ্ছে 3rd উইক সেকেন্ড অ্যাসাইনমেন্ট 3rd উইক। তোমরা 2nd উইকের ফার্স্ট অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, ফার্স্ট অ্যাসাইনমেন্ট 2nd উইক জমা দিয়েছো, এটা 3rd উইক সেকেন্ড অ্যাসাইনমেন্ট। এটা কিন্তু জমা দিবে যখন স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার এই কোভিড-19-এর কারণে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেটা যখন প্রত্যাহার করা হবে, তোমরা অবশ্যই এই অ্যাসাইনমেন্টটা জমা দিবে। ওকে, যারা লিখে ফেলেছো অলরেডি আগেটা, ওটা চেঞ্জ করে ফেলো, ওটা নতুন করে লিখো, যেহেতু আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার কিন্তু এই বিষয়ে তোমাদের একটা নোটিশ দিয়েছেন, সেই নোটিশের মাধ্যমে তোমরা অবশ্যই জানতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।